আচ্ছা, পোলাপানের উপস্থিতি হালকা একটু কমে গেছে। যারা চলে গেছিল তাড়াতাড়ি ফেরত আসো। অবশ্যই এটা এখানে বলেও লাভ নাই, কারণ যারা চলে গেছে তারা তো আর শুনতে পাচ্ছে না। যাই হোক, যারা আছো সবাইকে ক্লাসে আবারও স্বাগতম। অনেকে কমেন্টে অনেক রকম প্রশ্ন করতেছি, তা বসে বসে দেখতেছিলাম সেইগুলা। সো কিছু প্রশ্ন যেগুলো চোখে পড়ছে সেগুলো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। একজন জিজ্ঞেস করছো যেটা, এটার দিকে আগাই। বাংলা দ্বিতীয় পত্রে আমাদের পরিচ্ছেদ 5, এইখানে ধ্বনি এবং বর্ণ যেটা সেইটা আছে। তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে 4টা পরিচ্ছেদ ছিল, যেখানে তোমাদের বেসিক্যালি ভাষা, বাংলা ভাষা, সাধু, চলিত রীতি, প্রমিত রীতি এইগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। সেই জিনিসগুলো এখানে রাখা হয় নাই। ইভেন বাকযন্ত্রের যে চ্যাপ্টারটা ছিল সেটাও এখানে বাদ দেওয়া হয়েছে। সরাসরি আমরা ধরবো। এখন ধ্বনি এবং বর্ণ পড়তে যাওয়ার আগে আমরা হালকা পাতলা একটু কিছু নরমাল আলোচনা দেখে নিব। আচ্ছা, আলোচনাটা একটু পরে নেই, কারণ এখানে বেসিক্যালি আলোচনা বলার, আচ্ছা দেখিয়ে নিই, আগেই দেখে নিই। বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ভাষার কথা বলি, ভাষাই না আমরা বলছি, যখন কোনো একটা ভাষা নিয়ে আমরা আলোচনা করতে যাই, তখন সেই ভাষা রিলেটেড আমাদের দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে গ্রামার, এটাকে ভাষাটাকে সুসংগঠিত করে। আর এই গ্রামারের সাথে সাথে আমাদের এই ভাষার যেই ব্যবহারটা, রিয়েল লাইফের যে প্রয়োগটা, সেইটা। সো রিয়েল লাইফে আমরা এটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, এবং তার ভেতর সব থেকে ইফেক্টিভ যেই প্রয়োগটা হয় সেটা হচ্ছে মুখে কথা বলা এবং কান দিয়ে সেই কথাটা শোনা। কারণ তোমরা একটু খেয়াল করে দেখো যে তোমরা আমাদের সাথে যখন ক্লাস টাস করো, তখন তোমরা স্লাইডের দিকে যতখানি নজর রাখো তার থেকে কিন্তু অনেক বেশি নজর রাখো আমরা যে কথাগুলো বলতেছি সেইটার দিকে। আমি মুখ দিয়ে কথাটা বলি, ক্যামেরায় রেকর্ড হয়ে তোমার কাছে যাই, তুমি সেইটা আবার তোমার কান দিয়ে শোনো। তো এই যে কথা বলা এবং শোনা, এইটা কিন্তু একটা ভাষার মানে যেই ইয়েগুলা, মানে ব্যবহারটা, একেবারে আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল বলি, সেক্ষেত্রে ভাষার এই বলা এবং শোনাটা সব থেকে বেশি প্রয়োগ হয় এরকম একটা জিনিস। এরপরে আমাদের লেখালেখির যে বিষয়টা সেটা আসে, এবং এই লেখালেখির জায়গাতে যে বেসিক্যালি আমার গ্রামারটাকে দরকার হয়। তাও সব লেখালেখি সব ধরনের গ্রামার মেনে চলে না। যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা কাজী নজরুল ইসলামের কোনো লেখা যদি তোমরা পড়তে যাও, এখানে দেখবা এরা গ্রামারের গড়েও মাঝে মধ্যে কেয়ার করে নাই, নিজেদের মতো করে যেটা মন চাইছে লিখে ফেলছে। আমরা যখন পড়তে যাই তখন দেখি যে আমাদের গ্রামারে বলা হয়েছে সাধু এবং চলিত রীতির মিশ্রণ দূষণীয়। তুমি সাধু ভাষা এবং চলিত ভাষা দুইটা একসাথে ব্যবহার করতে পারবা না। অথচ রবীন্দ্রনাথ ঠাকুর যখন গল্প লিখতে গেছেন তখন উনি সাধু চরিত্রে ইচ্ছা মতো মিশাই দিয়েছেন। কাজী নজরুল ইসলাম যখন কবিতা রচনা করতে গেছেন, আরবি, ফার্সি, উর্দু, দুনিয়ার এমন মানে যেই যেই ভাষাগুলা মন চাইছে সেই ভাষার থেকে শব্দ নিয়ে এসে বাংলার ভেতরে ঢুকাই দিয়েছেন। তোমাদের মনে হয় এই এক্সাম্পলটা যারা আগে ছিল আমাদের সাথে ক্লাসে তাদেরকে হয়তো এই এক্সাম্পলটা দিছি, যে উনি লিখতেছেন আলগা করো গো খোপার বাঁধন, বাংলা লাইনে একটা বলছে, পরের লাইনে যায় বলতেছে দিলওয়া হিমরা ফাঁস গই। সো এই যে বাংলা এবং উর্দু দুইটাকে এক জায়গায় মিশাই ফেলছেন, এটা কিন্তু আসলে সাহিত্যের ক্ষেত্রে আমরা ওই গ্রামারের যে রুলগুলা থাকে সেইগুলো যদি ফলো করতে চাই তাহলে আসলে এইভাবে হয় না। বাট একাডেমিক পড়াশোনা যখন আমরা করতে আসব, যখন আমরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করব, যখন আমরা গবেষণা করব, তখন এই একাডেমিক লাইফের পড়াশোনাতে আমার এই গ্রামারের রুলস গুলাকে ঠিকঠাক ভাবে ফলো করতে হবে। এবং সেই গ্রামার নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আসে আমাদের ধ্বনির কথা। তাহলে এই যে ধ্বনি, ধ্বনিটা এই যে আমরা যে কথাটা বলতেছি, আমাদের মুখ দিয়ে যে আওয়াজটা বের হচ্ছে, এইটাই ধ্বনি। এখন এই যে ধ্বনিগুলা বের হচ্ছে, এইটাকে তো একটা স্থায়ী রূপ দেওয়া দরকার, তাই না? কারণ আমি যখন মুখে বলতেছি, মুখে একটা কথা বললাম, তুমি শুনলা, শেষ। এটার তো আসলে আর কোনো স্থায়ী রূপ আমি পাইলাম না, এটার কোনো অস্তিত্ব পরবর্তীতে আমি খুঁজে পাবো না। এখনকার যুগে না হয় রেকর্ডিং এর ডিভাইস আছে, আমি কথাগুলোকে রেকর্ড করে রাখতে পারি, পরে এইটাকে আমি শুনতে পারি। বাট যখন এই রেকর্ডিং এর ডিভাইস ছিল না, তখন কোন একটা বক্তব্যকে রেকর্ড করে রাখার উপায় কি ছিল? ওইটাকে লিখে রাখা। তো এই যে ধ্বনিগুলাকে লিখে রাখার যেই পদ্ধতি, সেইখানে আমরা যেই প্রতীকগুলা, যেই চিহ্নগুলাকে ব্যবহার করি, আমরা সেইটাকে বলি বর্ণ। আর এই যে আমরা যে ধ্বনিগুলা উচ্চারণ করতেছি, এর মধ্যে যেই ধ্বনিগুলা আমাদের সব থেকে সূক্ষ্ম, যেগুলা একবারে উচ্চারিত হয়, যেগুলার আসলে অন্য কোনো বিশ্লেষিত রূপ পাওয়া যায় না, সেইগুলাকে আমরা বলতেছি মৌলিক ধ্বনি। এইখানে ওই কথাগুলাই বলা হয়েছে যে ভাষার বাক প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে কতগুলো মৌলিক ধ্বনি পাওয়া যায়। আমি যখন কথা বলতেছি তখন এই কথাটাকে যদি তুমি একটু ভেঙে চুরে নাও, তাইলে দেখবা যে বেশ কিছু জিনিস তোমার এখানে একেবারে আর ভাঙা যায় না, তোমার ওই যে পরমাণুর মতো হয়ে গেছে। যদিও পরমাণুকেও ভাঙা যায়, যাই হোক। সো পরমাণুর থেকেও যদি আমরা বেশি গভীরে যাই, কি হবে? ধরো ইলেকট্রনের মতো হয়ে গেছে, যেটাকে আর ভাঙা যাইতেছে না, এরকম। ইলেকট্রনকেও মেবি ভাঙা যায়, যাই হোক, আমরা কেমিস্ট্রির সাথে কম্পেয়ার না করি। এখন কথা যে আমি বললাম ক থা, এটাই ধরো আমি বললাম,
এখন এই যে কথা শব্দটা আমি বললাম, এটাকে যদি তুমি ভাঙতে যাও দেখবা যে এইখানে ভেঙে তুমি বেশ কিছু ধ্বনি পাবা। এখানে পাবা কর সাথে অ, তার সাথে তুমি পাবা হচ্ছে থ, তার সাথে পাবা হচ্ছে আ। এই যে ক, অ, থ, আ, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা ধ্বনি। এই ধ্বনিগুলোকে আমরা কত ভাগে ভাগ করছি? দুই ভাগে। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। এবং এই যে ধ্বনির লিখিত রূপগুলোকে আমরা বলতেছি বর্ণ, সেই বর্ণগুলোকেও আমরা ওই রকম একই রকম ভাবে দুই ভাগে ভাগ করছি। আমরা স্বরধ্বনির যেই লিখিত রূপগুলা সেইগুলোকে বলি স্বর বর্ণ, ব্যঞ্জন ধ্বনির যেই লিখিত রূপগুলা সেইগুলোকে আমরা বলি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখন এখান থেকে আমরা বেসিক্যালি সংজ্ঞাগুলো এখন দেখে নিই। যে ধ্বনি, ভাষার ক্ষুদ্রতম এককটাকে আমরা বলি ধ্বনি। স্বরধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পায় না সেটাকে বলা হয় স্বরধ্বনি। ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যেটা উচ্চারণ করতে গেলে আমার মুখ গহ্বরের কোথাও না কোথাও বাধা পাই, সেটা ব্যঞ্জন ধ্বনি। বর্ণ কি? ধ্বনির যে প্রতীকটা যেটাকে আমরা লিখিত রূপে ব্যবহার করি সেইটা হচ্ছে আমাদের বর্ণ। এখান থেকে আমরা যে সংজ্ঞাগুলো দরকার এই পরিচ্ছেদের জন্য সেই সংজ্ঞাগুলো দেখলাম। এরপরে আমরা এখানে আসবো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখতে। গুরুত্বপূর্ণ তথ্য দেখতে যাওয়ার আগে আমার মনে হয় যে এই অধ্যায়ে বেসিক্যালি যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই। তো ধ্বনি এবং বর্ণ আমাদের এই অধ্যায়টাতে যে বিষয়গুলোর উপর মেইনলি ফোকাস করা হয়েছে তার ভেতর আসছে হচ্ছে ওই যে এক, প্রথমে আমাদের ধ্বনিটাকে নিয়ে কথা বলা হয়েছে। দুই, আমাদের বর্ণ নিয়ে কথা বলা হয়েছে। এরপরে ধ্বনি এবং বর্ণের সাথে সাথে আমাদের হচ্ছে বর্ণমালা, যেইটা এই বর্ণমালা নিয়ে কথা বলা হয়েছে। এরপরে বর্ণমালার সাথে সাথে আমাদের এইখানে কথা বলা হয়েছে যে বর্ণমালার ভেতরে আমাদের কার আর সাথে সাথে হচ্ছে ফলা, এটাকে নিয়ে কথা বলা হয়েছে। এরপরে আমাদের কার না, ফলা না, সরাসরি এটাকে ফলা না বলে আমরা বলি হচ্ছে অনুবর্ণ। কার আর হচ্ছে অনুবর্ণ, এগুলোকে নিয়ে কথা বলা হয়েছে। এই অনুবর্ণ যেটা, এই অনুবর্ণের ভেতরে যে আবার হচ্ছে আমার আসছে কার, এইখান থেকে আমাদের আসছে হচ্ছে ফলা, এরপরে কার আসছে, ফলা আসছে, এরপরে হচ্ছে বর্ণ সংক্ষেপ আসছে, এখান থেকে হচ্ছে ফলা আসছে, এখান থেকে আসছে হচ্ছে রেফ, এরপর আসছে হচ্ছে আমাদের বর্ণ সংক্ষেপ। আর বাকি থাকলো হচ্ছে আমাদের সংখ্যা বর্ণ নামে একটা জিনিস আছে, ওইটাকে নিয়েও আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই টোটাল চ্যাপ্টার জুড়ে আমরা এই কয়েকটা কনসেপ্ট নিয়ে আসলে আলোচনা করছি। এর মধ্যে ধ্বনি যেই কনসেপ্টটা ছিল সেটাকে তোমাদের কাছে অলরেডি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, আশা করি বুঝছো। এরপরে বর্ণ যে জিনিসটা ছিল সেইটাও আশা করি বোঝার কথা। এরপরে বর্ণমালা যেইটা, সেইখানে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? একটু অ্যান্সার দাও। বর্ণগুলাকে একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হচ্ছে 11টা, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা, টোটাল হচ্ছে 50টা। এখন এই যে মালা যেই কথাটা আছে না, বর্ণমালা, এখান থেকে এই মালাটার অর্থটা কি? মালাটা হচ্ছে একটা বহুবচন বোধক শব্দ যেটা দিয়ে সমষ্টি বোঝানো হয়েছে। এখন বর্ণমালা মানে হচ্ছে বর্ণের সমষ্টি। বাংলা ভাষায় যতগুলা বর্ণ আছে সবগুলার সমষ্টি মিলে আসলে 50টা যদিও হয়, বাট টোটাল জিনিসটাকে আমরা যদি হচ্ছে একটা ডিব্বার ভেতরে কল্পনা করি তাহলে ডিব্বা কয়টা? একটা না। সো এই বর্ণগুলা হচ্ছে আমার 50টা। বাংলা ভাষায় তোমার বর্ণ যেইটা, বর্ণের সংখ্যা হচ্ছে তোমার 50টা, কিন্তু বর্ণমালা যেইটা, এই 50টা বর্ণকে একসাথে আমরা বলতেছি হচ্ছে বর্ণমালা। সো বর্ণমালা হচ্ছে তোমার একটা। এরপরে তোমার স্বরবর্ণ কয়টা? 11টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে তোমার 39টা। ওকে, এই হচ্ছে আমাদের বর্ণ নিয়ে কথাবার্তা। তাহলে বাংলা ভাষায় আমরা দেখলাম বর্ণমালা হচ্ছে একটা। এখন এই বর্ণমালা গুলাকে আমরা একটু দেখি, যেহেতু ধ্বনি এবং বর্ণ নিয়ে এই কথাবার্তা, আমরা এদেরকে একটু লিখে নেই, তাহলে আমার মনে হয় যে পরবর্তী যে আলোচনাগুলা সেইগুলোতে আগানো আমাদের জন্য হচ্ছে ইজি হবে। তোমরাও একটু যাচাই করে নাও যে তোমাদের এই বর্ণগুলা সবগুলা মনে আছে কিনা। এরপরে হচ্ছে হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই,
ও, ঔ। এই হচ্ছে আমাদের স্বরবর্ণগুলা। আর ব্যঞ্জন বর্ণের ভেতরে আমাদের হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, প, ভ, ম, অন্তস্থ জ, র, ল। এরপরে হচ্ছে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয় বিন্দু র, ঢ বিন্দু র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। So, এই হচ্ছে আমাদের টোটাল যে বর্ণমালাগুলা ছিল সেইগুলা। ওকে, এখন এইখান থেকে আমাদের যে কথাগুলা বলা হয়েছে, যে আমরা এখানে বর্ণমালাটা দেখলাম, বর্ণমালার পরে আমাদের বলা হয়েছে কার এবং অনুবর্ণ যেটা সেইটা। আরেকজন বলতেছিল যে অনুবর্ণ যেটা, এই অনুবর্ণের ভেতর নাকি হচ্ছে ফলা নাই, এরকম কিছু একটা বলছিল। দেখো আমাদের অনুবর্ণ, সরি, আমাদের এখান থেকে তোমাদের হচ্ছে একটু আস্তে ধীরে আগাই। এখান থেকে তোমাদের আগে জিনিসটা ক্লিয়ার করি, যে এই যে আমাদের যেই স্বরবর্ণগুলা ছিল, এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটাকে আমরা বলতেছি হচ্ছে কার। আর আমার যে ব্যঞ্জন বর্ণগুলো ছিল, এই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, এই সবগুলাকে একসাথে বলা হচ্ছে অনুবর্ণ। এখন এদেরকে আমরা কত ভাবে ব্যবহার করতে পারি? এদের ভেতর আমরা হচ্ছে পাই ফলা পাই, এদের ভেতরে আমরা পাই হচ্ছে রেফ, এদের ভেতরে আমরা পাই হচ্ছে বর্ণ সংক্ষেপ। এখানে আরেকটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে যে বর্ণ সংক্ষেপ যেটা, বর্ণ সংক্ষেপ বেসিক্যালি তোমার হচ্ছে যুক্ত বর্ণের সাথে ব্যবহার। আচ্ছা, সিরিয়ালে আগাই। এখন দেখো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটাকে কার, এটা তো আশা করি কারো বুঝতে সমস্যা নাই। যেরকম এই যে সরিয়া যেটা, সরিয়াটা হচ্ছে তোমার এইভাবে আকার, রস্বই যেটা সেটা কিভাবে, এই হচ্ছে তোমাদের রস্বইকার। এরপরে দীর্ঘই যেটা সেটা কিরকম, সেটা হচ্ছে এরকম রস্বউ, এইটা হচ্ছে আমাদের এই দীর্ঘউকার এরকম। এরপর হচ্ছে রি, এটা হচ্ছে এরকম। এরপরে এ, এরপরে হচ্ছে ওই, এরপরে হচ্ছে ও, এরপরে হচ্ছে ও। এই হচ্ছে আমাদের টোটাল স্বরবর্ণের যে কার চিহ্নগুলো ছিল সেইগুলা। এগুলোর ভেতর যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবা আমাদের যে অধ্বনিটা ছিল স্বরে অ, এই অধ্বনিটার কোনো কার চিহ্ন নাই। কেন? কারণটা হচ্ছে আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণ যতগুলো আছে, বেসিক্যালি যে কোনো ধ্বনি উচ্চারণ করতে গেলে সেইটার সাথে অটোমেটিক্যালি আমার একটা অ চলে আসে। যেরকম তুমি যখন কাক উচ্চারণ করো, যদি উচ্চারণ করো কাক, তাহলে এই যে পরের যেই কটা, এইটার যেই উচ্চারণটা, সেটা হচ্ছে আমার বেসিক্যালি ক এর যেই মূল উচ্চারণ সেইটা। তার মানে হসন্ত যুক্ত যেই কটা, এইটাই হচ্ছে আমার মূল ক। ওকে, এখন এই হসন্ত যুক্ত ক যেইটা, এটাকে তো কিন্তু তুমি হচ্ছে নরমালি অ্যান্সার মানে উচ্চারণ করতে পারবা না। তুমি কাক বলার সময় তোমার আগে একটা স্বরধ্বনি ছিল আ, সেটার সাথে তুমি ওই কটাকে একসাথে যুক্ত করে দিয়ে উচ্চারণ করতে পারছো, ভালো কথা। কিন্তু তোমাকে যদি আমি শুধু বলি যে এই পাশকার কটা, ধরো কাকের মধ্যে কা নাই, তুমি এই পাশের কটাকে উচ্চারণ করো, তখন তুমি কিভাবে উচ্চারণ করবা? তখন কিন্তু ওইটাকে তোমার কর সাথে অটাকে অ্যাড করে নিয়ে উচ্চারণ করতে হচ্ছে। সো বেসিক্যালি স্বরীয় যে ধ্বনিটা, এই ধ্বনিটা কিন্তু সবগুলা বর্ণের সাথে আসলে যুক্ত থাকে। এই কারণে আমরা বলি যে অটা হচ্ছে নীলিন বা লিন বর্ণ। ওকে, এটাকে বলা হয় হচ্ছে নীলিন অথবা লিন বর্ণ, কারণ এটা সবগুলা ধ্বনির সাথে আসলে যুক্ত থাকে। যে কোনো ধ্বনি উচ্চারণ করতে গেলে স্বরীয়টা চলে আসে। এছাড়া বাদ বাকি যতগুলো আছে এই সবগুলা হচ্ছে আমার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, এবং এদেরকে আমরা বলতেছি কার, ভালো কথা। এরপরে আমরা যদি হচ্ছে এখন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের দিকে তাকাই, তাহলে আমরা দেখি এখানে আছে হচ্ছে ফলা। ফলা কোনগুলা? ফলা হচ্ছে সহজে মনে রাখার জন্য আমরা এইভাবে মনে রাখতে পারি, ম জার লবণ। ওকে, মজার লবণ কেমনে? এখান থেকে যদি তুমি ভাগ করো, এখানে পাবা হচ্ছে মফলা, যেটা বেসিক্যালি এইরকম। এরপরে হচ্ছে জফলা, যেটা এরকম। মজার রফলা এরকম। মজার লবণ লফলা, এটা হচ্ছে এই টাইপের। এরপরে হচ্ছে বফলা, এটা হচ্ছে এই টাইপের। আর এরপরে হচ্ছে তোমার নফলা, যেটা বেসিক্যালি তোমার এই টাইপের হয় আর কি।
সো এই হচ্ছে আমাদের যে ফলাগুলা ছিল সেইগুলা। এই ফলাগুলা একটু খেয়াল করে দেখো, এইগুলা স্বরবর্ণের যে আমার যে ব্যঞ্জন বর্ণগুলা ছিল সেই ব্যঞ্জন বর্ণগুলাকে সংক্ষিপ্ত করে নিছি না। এই যে ম যেইটা ছিল, ম এর দেখো সম্পূর্ণ যেই রূপটা সেটা কিন্তু এইখানে ওইভাবে নাই। অন্তঃস্থ জয়ের যেই পূর্ণ রূপটা ছিল সেটা তো ওইভাবে নাই। একই রকম ভাবে প্রত্যেকটা বর্ণকে কিন্তু আমি পরিবর্তন করে, সংক্ষিপ্ত করে, ছোট করে আমার সুবিধাজনক আকারে নিয়ে আসছি। সো যখন আমি ওদেরকে এইভাবে পরিবর্তন করে নিয়ে আসতেছি তখন এদেরকে আমি হচ্ছে অনুবর্ণ বলতেছি। ওকে, এবং এইটা তোমাদের বোর্ড বইতেই বলা আছে সুন্দর করে, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ, অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণ সংক্ষেপ। বোর্ড বইয়ের ইনফরমেশন, সো এখানে কনফিউশনের কোনো জায়গা নাই। এরপরে আমাদের আছে হচ্ছে রেফ। রেফ যেইটা, এইটা বেসিক্যালি আমার শুধু র এর সাথেই আসে, এই চিহ্ন যেইটা সেটাকে আমরা সবাই রেফ হিসেবে চিনি। আর বর্ণ সংক্ষেপ যেইটা, বর্ণ সংক্ষেপ একটা ইন্টারেস্টিং জিনিস, এইটা বেসিক্যালি আমরা যখন যুক্ত বর্ণগুলা লিখতে যাই তখন ব্যবহার করি। খেয়াল করে একটু দেখো যে আমরা যখন লিখি ধরো পুরস্কার, পুরস্কার, দেখো নরমালি আমরা দন্তস্বকে কিভাবে লিখি? আচ্ছা, এটা তো আমি একটু বেশি সুন্দর করে লিখে ফেলছি, এটা হচ্ছে পুরস্কার, তাই না? এখন আমরা হচ্ছে নরমালি দন্তস্ব যখন লিখি তখন লিখি হচ্ছে এইভাবে, কিন্তু যখন ক এর সাথে একে যুক্ত করছি তখন আমি কি করছি, এইভাবে দিয়ে তার সাথে হচ্ছে আমি এইভাবে ক দিয়ে তারপরে এইভাবে আকার দিছি। কিংবা মূর্ধন্য স যেইটা, মূর্ধন্য শটাকে আমি নরমালি লিখি হচ্ছে এইভাবে, কিন্তু যখন একে যুক্ত করতে যাই তখন কি করি, এরকম একটা গোল দিয়ে জাস্ট পেটটা এইভাবে কেটে দিই, সেই হচ্ছে মূর্ধন্য স। এরপরে ধরো হচ্ছে আমি লিখি মটাকে লিখি এইভাবে, কিন্তু যখন আমি যুক্ত বর্ণ আকারে যুক্ত করতে যাই তখন হচ্ছে আমি কি করি, আচ্ছা এইগুলো আমি এই পাশে না লিখে এই পাশে লিখি। তো দন্তস্বটা নরমালি এরকম, বাট যখন আমি যুক্ত করতে যাই তখন লিখি হচ্ছে এইভাবে। এরপরে মটা হচ্ছে নরমালি এরকম, বাট যখন আমি যুক্ত করতে যাই তখন আমি এইভাবে লিখি। এরপরে হচ্ছে তোমার যদি হচ্ছে আর কোনটা বলা যায়, মূর্ধন্য স যেটা বলতেছিলাম, মূর্ধন্য শটা হচ্ছে এরকম, বাট আমরা যখন এটা যুক্ত করতে যাই তখন লিখি এইভাবে। ওটা হচ্ছে আমার এই রকম, বাট যখন একে আমি যুক্ত করতে যাই তখন এমনি করে ছোট্ট করে লিখি। সো একটু খেয়াল করে দেখো, আমার যে বর্ণগুলা, সেই বর্ণগুলার যে পূর্ণ রূপটা ছিল সেটাকে আমি কি করতেছি, যখন আমি যুক্ত বর্ণের সাথে ব্যবহার করতে যাই তখন এদেরকে আমি সংক্ষিপ্ত করে, ছোট করে, নিজের সুবিধা মতো করে হচ্ছে লিখি। এই যে এই পাশের যে জিনিসগুলো ছিল এইগুলাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের বর্ণ সংক্ষেপ। ওকে, এবং এই সবগুলাই হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। গ্রীষ্ম, এটা হচ্ছে গ্রীষ্ম। এরপরে হচ্ছে লফলা দিয়ে কি ওয়ার্ড হয়? বেসিক্যালি লফলা আর নফলা এদের আসলে ওইভাবে প্রয়োগ নাই। এগুলা দিয়ে যে শব্দগুলো আসে সেইগুলাকে আমরা যুক্ত বর্ণ হিসেবে বেসিক্যালি কাউন্ট করি, কিন্তু কিছু কিছু শব্দের ক্ষেত্রে আবার এদেরকে হচ্ছে ফলা হিসেবে কাউন্ট করা হয়। তো ফলা মানে তোমার হচ্ছে ল এবং দন্তন্য যুক্ত যে শব্দগুলো আছে সেইগুলাকেই তুমি বেসিক্যালি এই লফলা এবং নফলা যুক্ত শব্দ হিসেবে ধরে নিতে পারো, যেরকম আলহাদ, এরপরে যত্ন, রত্ন, এই ধরনের যে শব্দগুলো আছে সেইগুলাকে তুমি হচ্ছে লফলা আর নফলা এটার মধ্যে কাউন্ট করে নিতে পারো। ওকে, এরপরে আসো হচ্ছে আমাদের, তাহলে কোন পর্যন্ত গেল আমাদের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, যেটা কার ছিল, কার গেল, এরপরে গেল হচ্ছে আমাদের অনুবর্ণ। তাহলে এই পাশ থেকে আমাদের কার এবং অনুবর্ণ কমপ্লিট। এরপরে আমাদের আছে হচ্ছে সংখ্যাবর্ণ। সংখ্যাবর্ণ ইজি একটা জিনিস। সংখ্যাবর্ণ বেসিক্যালি হচ্ছে আমরা যখন সংখ্যায় লিখে প্রকাশ করি তখন যেগুলো আমরা ব্যবহার করি সেইগুলোই হচ্ছে আমাদের সংখ্যাবর্ণ। কোনগুলা? সংখ্যাবর্ণ আমাদের টোটাল 10টা। বেসিক্যালি শুরু হয়েছে তোমার শূন্য থেকে, শূন্য, এরপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন বাদ বাকি দুনিয়ার যত সংখ্যা আছে সবগুলো কিন্তু আমরা এই 10টাকে ব্যবহার করে লিখতে পারি। এই 10টাই হচ্ছে আমার মূল সংখ্যাবর্ণ। ওকে, তাহলে আমাদের স্বরবর্ণ দেখা হইলো, ব্যঞ্জন বর্ণ দেখা হইলো, এরপরে আমাদের হচ্ছে সংখ্যাবর্ণ, যেটা সংখ্যাবর্ণটাকে আমরা দেখলাম, কার বর্ণ দেখলাম, অনুবর্ণ দেখলাম, কার আর অনুবর্ণের ভেতরকার যে ক্যাটাগরিগুলো ছিল ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ সেইগুলাকেও দেখলাম। এখন এইখান থেকে আমার কাজটা হচ্ছে, তাইলে এইখানে এতগুলা যে বর্ণমালা আমরা লিখলাম এইটাকে কেন লিখলাম? লেখার কারণটা হচ্ছে অনুস্বার। কি অনুস্বার? তোমার ওই যে এইটা এইটা। আচ্ছা, এখন এই যে বর্ণমালাগুলো লিখলাম, লেখার কারণটা অনেকগুলা। কারণ যেহেতু আমরা ধ্বনি এবং বর্ণ নিয়ে কথাবার্তা বলতেছি, বেসিক্যালি এখান থেকে সব ইনফরমেশন আসে। তবে আজকে সবকিছু আসলে দেখানোর দরকার হবে না, কারণ বেশিরভাগ ক্লাসিফিকেশন গুলো আমাদের নেক্সট ক্লাসে, আমাদের স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি ওইটা যে ক্লাসে আছে ওই ক্লাসে আসলে আলোচ্য বিষয়। আমি এখানে জাস্ট তোমাদেরকে 2-3টা জিনিস দেখাবো। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি,
একটা হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। এরপরে আমাদের মাত্রা নিয়ে কিছু কথাবার্তা থাকে, যদিও তোমাদের বইতে মাত্রা নিয়ে কোনো কথা বলা নাই, তারপরেও আমার মনে হয় এই জিনিসটা একটু বেসিক নলেজের ভেতর পড়ে, সো ওই মাত্রার জিনিসটা আমরা একটু দেখবো। তো এখন আসো আমরা হচ্ছে শুরু করব আমরা স্বরধ্বনি দিয়ে। স্বরধ্বনিতে আমার টোটাল স্বর বর্ণের সংখ্যা হচ্ছে 11টা। এর মধ্যে বলা হয়েছে যে মৌলিক স্বরধ্বনির সংখ্যা আমার বলছে হচ্ছে 7টা। তাইলে বর্ণ আমার 11টা, অথচ আমরা যখন ধ্বনি বলতে চাচ্ছি তখন রূপ বলছে অনুস্বারে স্বরীয় আসে কিনা। না, অনুস্বারে স্বরীয় আসে না। অনুস্বার যেটা আছে, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটাকে আমরা একসাথে বলি পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ মানে এরা হচ্ছে ল্যাংরাম, মানে অন্যের ঘাড়ে ভর দিয়ে চলে এরা। তুমি কখনো অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এদের মানে একেবারে স্বাধীন কোনো ব্যবহার দেখো নাই, কিন্তু এইগুলা অন্য কোনো না কোনো বর্ণের সাথে যুক্ত আকারে ব্যবহার করতে হয়। মানে তুমি লিখলা হচ্ছে রং মেখে সংসেজেছি, সো র এর সাথে অনুস্বার যুক্ত করো, দন্তস্বরের সাথে অনুস্বার যুক্ত করো। তোমার কথায় আমি খুব দুঃখ পেয়েছি, দয় রস্য তার সাথে বিসর্গটাকে যুক্ত করো। সো এই যে অন্য বর্ণকে আশ্রয় করে এরা এদের অস্তিত্বটাকে প্রমাণ করে, এই কারণে এদেরকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। এইটা আমরা যখন হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ ওই অধ্যায়টা যখন পড়বো তখন এটা সম্পর্কে আরো ডিটেইলসে জানবো। আজকের জন্য আমাদের যতটুকু জানা দরকার ততটুকু আমরা একটু দেখি। সো আমাদের বলা হইলো যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা, অথচ আমরা দেখি যে আমাদের টোটাল যে বর্ণের সংখ্যা, বর্ণ হচ্ছে 11টা। তাহলে এই পার্থক্যটা কেন? পার্থক্যের কারণটা হচ্ছে, খেয়াল করে দেখো, হ্রস্বই এবং দীর্ঘই যে দুইটা আছে এদের মধ্যে তুমি যদি উচ্চারণ করতে যাও, উচ্চারণ করতে গেলে কিন্তু কোনো পার্থক্য করো না। কারণ আমরা দেখো এখানে কিন্তু বলি নাই যে মৌলিক স্বর বর্ণ বলি নাই, কিন্তু আমরা এখানে কি বলছি? আমরা বলছি হচ্ছে মৌলিক স্বর ধ্বনি। সো এই যে ধ্বনি কথাটার দিকে খেয়াল করলে এই জিনিসটা ক্লিয়ার হবে। ধ্বনি যেহেতু আমার বর্ণগুলার উচ্চারণ, এবং এই উচ্চারণের ভেতরে যদি আমি খেয়াল করতে যাই দেখি হ্রস্বই এবং দীর্ঘই এই দুইটার ক্ষেত্রে আসলে আমার উচ্চারণে কোনো পার্থক্য নাই, দুইটার ক্ষেত্রে উচ্চারণটা আসলে আমার সেম। এই কারণে আমরা যখন এদেরকে কাউন্ট করতে গেছি তখন একটাকে কাউন্ট করছি। একই রকম ঘটনা ঘটছে হ্রস্ব এবং দীর্ঘর ক্ষেত্রে। হ্রস্ব এবং দীর্ঘ তুমি যখন বানানে লেখো যে আমি দূরবীন দিয়ে হচ্ছে দূরের জিনিস দেখি, আর হচ্ছে তার দুর্নাম, মানুষের দুর্নাম করা ধরো ভালো নয়, সো আমি হচ্ছে 3টা শব্দ লিখছি, একটা দূরবীন, একটা দূর, একটা হচ্ছে দুর্নাম। এখন এইখানে আমি বানানে কিন্তু একটাতে ব্যবহার করছি দীর্ঘ উকার, একটাতে ব্যবহার করছি হ্রস্ব উকার, কিন্তু যখন আমি এদেরকে উচ্চারণ করতে যাই তখন কিন্তু উচ্চারণের ভেতর আমি কোনো পার্থক্য করি না। আমি কিন্তু বলি না যে দূরবীন, আমি বলি দূরবীন। আমি বলি না দুর্নাম বা দুর্নাম, টানাটানির কোনো বিষয় এখানে আসে না। আমি নর্মালি উচ্চারণ করি দুর্নাম, নর্মালি উচ্চারণ করি দূরবীন। বা ধরো আমরা বললাম যে হচ্ছে পদ্মা নদীতে ইলিশ মাছ পাওয়া যায়। এখন আমরা যদি একটু খেয়াল করি, দেখো নদীতে আমরা ব্যবহার করছি দীর্ঘইকার, কিন্তু উচ্চারণের সময় কিন্তু কখনোই আমরা টান দিয়ে বলি না যে পদ্মা নদীতে ইলিশ মাছ পাওয়া যায়, এরকম কিন্তু বলি না। উচ্চারণের সময় আমি নদী বলি শর্ট করে, এটাকে ইলিশই বলি। কিংবা আমি বললাম হচ্ছে ইগল আকাশে ওরে, যখন আমি ইগল বলতেছি তখন এখানে বানানে যদি আমি দীর্ঘইকার ব্যবহার করতেছি, কিন্তু উচ্চারণের সময় কিন্তু আমি দীর্ঘইকার রাখতেছি না, উচ্চারণে আমি ইগলই বলতেছি। ইগল আর ইলিশ এরকম কিন্তু আমি পার্থক্য করি না। তো এই যে উচ্চারণের ভেতরে যেহেতু আমার কোনো পার্থক্য নাই, এই কারণে আমি কি করতেছি, হ্রস্ব দীর্ঘ আর হ্রস্ব দীর্ঘ এদের মধ্যে আমি একটাকে কাউন্ট করতেছি। ওকে, এরপরে আমরা যদি হচ্ছে রির দিকে তাকাই, রিটাকে তুমি একটু খেয়াল করলে দেখবা যে এইটা কিন্তু তোমার মৌলিক স্বরধ্বনির যে বৈশিষ্ট্যগুলো, যে আমার মুখ থেকে যে বাতাসটা বের হবে সেইটা মুখের কোথাও বাধা পাইতে পারবে না, এই বৈশিষ্ট্যটাকে কিন্তু সে ফলো করে না। রি উচ্চারণ করতে গেলে তোমার দেখবা যে হচ্ছে তোমার জিভটা তোমার তালুর সাথে বা দাঁতের সাথে একটু টাচ করে। সো এই যে বাতাসটা যখন টাচ করে বের হচ্ছে তখন তো এটা স্বরধ্বনির ভেতর পড়ে না। তাহলে এটাকে আমরা স্বরধ্বনি হিসেবে ক্যান কাউন্ট করতেছি, কারণ এটা আমাদের সংস্কৃত ভাষায় আছে, এবং আমাদের ভাষায় যেহেতু সংস্কৃত শব্দ থেকে আসা অনেকগুলো শব্দই ব্যবহার করা হয়, সো ওদের বানানের ক্ষেত্রে আমার রিটাকে কাজে লাগে। সো সংস্কৃত ব্যাকরণ অনুসারে আমাদের যে রিটা রয়েছে সেই রিটাকে স্বরবর্ণের ভেতরে রাখা হয়েছে। ওকে, সো এইটা প্রকৃত স্বরবর্ণ না, এইটা প্রকৃত স্বরবর্ণ নয়, এবং এইটা হচ্ছে সংস্কৃত থেকে আগত। ওকে, এরপর আমরা যদি ওই এইটার দিকে তাকাই তাহলে খেয়াল করে দেখো, ওই উচ্চারণ করার সময় কিন্তু তোমার দুইটা ধ্বনি আসতেছে। কি কি আসতেছে? ওই আসতেছে হচ্ছে ও প্লাস রস্বই। তাইলে দুইটা ধ্বনি যদি চলে আসে তখন সেটাকে তো আর মৌলিক বলার কোনো সুযোগ থাকে না, তাই না? একই রকম ভাবে ও যেইটা, এটাকে যখন তুমি উচ্চারণ করতে যাও, উচ্চারণ করা হচ্ছে ও আর রস্ব।
সো এইখানে যখন তুমি দুইটা ধ্বনিকে নিয়ে চলে আসছো তখন কিন্তু এটাকে তোমার আর মৌলিক হিসেবে কাউন্ট করার আর কোনো সুযোগ থাকে না। তাহলে এই যে যতগুলা স্বরধ্বনি ছিল এর ভেতর যদি আমরা এখন টোটাল কাউন্ট মারি একটা, তাহলে আমরা দেখব যে এইখান থেকে মৌলিক হইল স্বরীয়, স্বরিয়া, এরপর থেকে হইল হচ্ছে রস্বই, এরপরে হইল হচ্ছে রস্যউ, এরপরে হইল হচ্ছে এ, এরপরে হইল হচ্ছে ঔ। এখন কাউন্ট করলে দেখি যে আমার হইতেছে 6টা, অথচ আমার মৌলিক স্বরধ্বনির সংখ্যা বলা হয়েছে টোটাল 7টা। তাহলে এই পার্থক্য, এই ঝামেলা কেন? কারণ হচ্ছে যখন আমরা ধ্বনিগুলোকে উচ্চারণ করতে যাই তখন এইখানে এ বলে আরেকটা ধ্বনি আছে, যেই ধ্বনিটাকে আমরা উচ্চারণ করি ঠিকই, কিন্তু এটার আসলে লিখিত কোনো রূপ আমরা ওইভাবে ব্যবহার করি না। কিরকম? ধরো আমি তোমাকে বললাম যে আমাকে একটা কলম দাও। এই যে যখন আমি বলছি আমাকে একটা কলম দাও, তখন এখানে কিন্তু বানানে আমি ব্যবহার করছি এ, অথচ উচ্চারণের সময় আমি উচ্চারণ করছি কিভাবে? একটা। এই যে আমি বানানে যদিও এ ব্যবহার করতেছি, উচ্চারণে আমার আসতেছে এ। সো এর যেই ধ্বনিটা, এইটা যদিও আমার লিখিত রূপে নাই, কিন্তু যখন আমরা উচ্চারণ করতে যাই তখন এটার উচ্চারণটা আসে। এবং বেসিক্যালি যেহেতু আমরা ধ্বনি নিয়ে কথা বলতেছি এবং ধ্বনির সাথে উচ্চারণের সম্পর্ক, এখানে আমার বর্ণের কোনো অত বেশি রিলেশনশিপ নাই, সেইটার কারণে মানে বর্ণটা তো আসলে এটার লিখিত রূপ। এখন যেহেতু আমার এখানে উচ্চারণটাই মুখ্য, উচ্চারণটার ভূমিকাই এখানে প্রধান, সেই কারণে আমরা যখন ধ্বনির কথা বলতেছি তখন আমরা ধ্বনির মধ্যে এই এটাকেও কাউন্ট করছি। এটা আমার টোটাল হইল হচ্ছে এখন 7টা। তাইলে অ, আ, ই, উ, এ, ও, এ, এই 7টা হচ্ছে আমার টোটাল মৌলিক স্বর ধ্বনি। এখন যদি আমি ব্যঞ্জন ধ্বনির দিকে আগাই, আচ্ছা আগানোর আগে তোমরা আমারে একটু বলো যে এই জিনিসটা বুঝছো কেন, বুঝছো কি না? মৌলিক স্বর ধ্বনির বিষয়গুলো কি বুঝছো সবাই? ওকে, অনেকে বলছো হ্যাঁ, যারা যারা নো বলতেছো তাদের কষ্টটা ফিল করতেছি, বাট তোমরা যতজন আছো সবার জন্য আসলে যদি আমি এটা রিক্যাপ করতে যাই তাহলে এই জিনিসটা একটু টাফ হয়ে যাবে। সো আমার সাজেশন থাকবে যারা এইটাতে একটু বুঝতে সমস্যা আছে তারা যদি আমাদের হচ্ছে ক্লাসটা আরেকবার একটু রিভিউ করে নাও তাহলে হয়তো একটু সুবিধা হবে। তারপরেও তোমাদের জন্য আরেকবার একটু বলে দিচ্ছি যে আমাদের টোটাল স্বরবর্ণ 11টা। এই 11টার ভেতর তুমি খেয়াল করবা মৌলিক স্বরধ্বনি যখন কাউন্ট করতেছো খেয়াল রাখতে হবে যে এইটাতে তুমি আর ভাঙাভাঙি করতে পারবা না, বা ভাঙলেও অন্য কোনো কিছু আসে না। এখন রস্বই দীর্ঘের মধ্যে আমি দীর্ঘইটা রাখি নাই, কারণটা হচ্ছে যে দীর্ঘ আর রস্বই দুইটার উচ্চারণ সেম। আমি যখন ইলিশ বলি বা আমি যখন নদী বলি, একটাতে দীর্ঘই একটাতে রস্বই, কিন্তু আমি এখানে কিন্তু উচ্চারণে কোনো পার্থক্য করি না। তো এই কারণে আমি কি করছি, এর মধ্যে যেটাকে আমার উচ্চারণে বেশি গুরুত্ব দিতেছি সেইটাকে রাখছি। একই রকম রস্বউ আর দীর্ঘ, আমি দুর্নাম বলি বা হচ্ছে দূরবীন বলি, দুইটার মধ্যে কিন্তু আমি উচ্চারণের সময় একটাতে লম্বা টান দেই আর একটাতে কম টান দিই, এরকম কোনো পার্থক্য করি না। সো যেহেতু পার্থক্য করি না, আমি প্রাধান্য দিচ্ছি শুধু রস্বউটাকে, তাই শুধু রস্বউ রাখছি। এই পাশ থেকে স্বরীয় স্বরে কিন্তু ছিলই, এদের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নাই। ওই পাশ থেকে রিতে হচ্ছে ঝামেলাটা কি হয়েছে, রিটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণের অংশ, এবং এইটা বেসিক্যালি উচ্চারণ করতে গেলে দেখবা যে এটা তোমার হচ্ছে তোমার জিভটা দাঁতের সাথে বাড়ি খায়। সো যদি বাড়ি খেয়ে বাতাস বের হয় সেটা তো ব্যঞ্জনের মধ্যে যাওয়ার কথা, বা সংস্কৃততে যেহেতু এটা তোমার স্বরের ভেতর ছিল সেই কারণে ওইটা আমি স্বরের ভেতর রাখছি। আর হচ্ছে কিন্তু ধ্বনি হিসেবে মৌলিক ধ্বনির মধ্যে কাউন্ট করি নাই। ওই আর ও, এদের মধ্যে তো দুইটা করে ধ্বনি আছে, মৌলিকের ভেতর আসেই না। তাইলে বাদ বাকি যাদেরকে বাদ দেওয়ার কথা তাদেরকে বাদ দিলে আমার থাকে হচ্ছে অ, আ, ই, উ, এ, ও, 6টা থাকে। আরেকটা ধ্বনি যেটা এ, এটা লিখিত কোনো রূপ নাই, কিন্তু আমরা যখন ধ্বনিগুলো উচ্চারণ করতে যাই তখন এটা হচ্ছে আমাদের উচ্চারণে আসে। সো এই কারণে আমরা ধ্বনির মধ্যে এটাকেও কাউন্ট করে নিছি। ওকে, সরি ওইটা দেখাইলাম কেন, ওইটা দেখানোর কোনো দরকার ছিল না। এটাকে আমরা হচ্ছে মৌলিক স্বরধ্বনির মধ্যে এটাকে কাউন্ট করে নিছি। এই হচ্ছে আমাদের টোটাল 7টা মৌলিক স্বরধ্বনি। এরপরে আমরা আসবো হচ্ছে ব্যঞ্জন ধ্বনির ভেতরে। ব্যঞ্জন ধ্বনির ভেতরেও একই রকম ঘটনা ঘটবে, যে আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি সেটার সংখ্যা কিন্তু 30টা, অথচ টোটাল আমাদের যে ব্যঞ্জন বর্ণের সংখ্যা সেটা কিন্তু 39টা। তাহলে টোটাল বর্ণ হচ্ছে 39টা, অথচ ধ্বনি 30টা। পার্থক্য হওয়ার কারণটা কি? একই রকম, যে এইখানে আমার কিছু বর্ণ থাকবে যেগুলোর আসলে উচ্চারণগুলো সেম সেম আসে, কিছু জিনিস থাকবে যেগুলাকে আসলে আমার ওইভাবে উচ্চারণের ক্ষেত্রে আসলে কাউন্ট করার দরকার হয় না। সো এই হিসাব নিকাশ বাদ দিয়ে আমার টোটাল 9টা বর্ণ বাদ যায়, 30টা বর্ণ থাকে যাদের আসলে উচ্চারণটা ইউনিক, এবং এই ইউনিক বা এই ইউনিকনেসের কারণে আমরা ওদেরকে মৌলিক ব্যঞ্জন বর্ণ হিসেবে কাউন্ট করতেছি। ওকে, সো এখন এদের ভেতর থেকে আমার মনে হয় এখানে একটু বেশি হিজিবিজি হয়ে গেছে। এখানে কি দেখাবো নাকি নতুন করে ক খ লিখবো একটু বলো তো। সামির হোসেন যেটা জিজ্ঞেস করছো, তোমার মৌলিক স্বর বর্ণ কয়টা একজন জিজ্ঞেস করছো? মৌলিক স্বর বর্ণ তাহলে আমার 6টা। এর যেহেতু কোনো বর্ণ নাই, কোনো লিখিত রূপ নাই, তাহলে মৌলিক স্বর বর্ণ হবে আমার 6টা।
টোটাল স্বরবর্ণ মানে মৌলিক স্বর ধ্বনি জ্ঞাপক বর্ণ, কিন্তু এখানে তুমি সরাসরি মৌলিক স্বর বর্ণ এত ইজিলি এর কনসেপচুয়ালাইজ করতে পারবা না। মৌলিক স্বর ধ্বনি জ্ঞাপক মানে মৌলিক স্বর ধ্বনিকে প্রকাশ করে এরকম স্বরধ্বনির সংখ্যা, স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 6টা। ওকে, এখানে যেহেতু অনেকগুলো লেখালেখি করে ফেলছি, আসলে আমরা একটু নতুন পেজেই যাই। কখটা এখানে আসলে লিখতে গেলে বেশি ঝামেলা হয়ে যাবে, তোমরা বুঝতে পারবা না, হিজিবিজি হবে। আমরা আরেকটা স্লাইড নিব এবং আমাদের যে ব্যঞ্জন বর্ণটা আছে সেই ব্যঞ্জন বর্ণের ভেতর আমরা মৌলিক জিনিসটা দেখে নিব, দেখে আমাদের আজকের ক্লাস মোটামুটি আমরা শেষ করে দিব। তাহলে শুরু করলাম হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, এরপরে হচ্ছে দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয় বিন্দুর, ঢয় বিন্দুর, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, এই হচ্ছে চন্দ্রবিন্দু। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণগুলা। এর মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে মৌলিক গুলারে খুঁজে বের করব। তাহলে মৌলিক কোনগুলা, যেগুলোর উচ্চারণ ইউনিক, যেগুলোর উচ্চারণ একেবারে আলাদা অন্যের তুলনায়, সেইগুলাই মৌলিক। তাহলে ক একটা মৌলিক বর্ণ, খ মৌলিক, গ মৌলিক, ঘ মৌলিক। ওটাকে আমরা মৌলিকের মধ্যে নিব নাকি নিব না, এটাকে নিব। চ মৌলিক, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, এরপরে হচ্ছে র, ল, তালব্য স, দন্ত স, হ, ডয় বিন্দুর, ঢয় বিন্দুর। এই হচ্ছে আমাদের টোটাল যে বর্ণগুলো ছিল সেইগুলা। এদের মধ্যে আমি বাদ দিছি কারে কারে, বাদ দেওয়ার মধ্যে আমার পড়ছে হচ্ছে ইয় বাদ দিছি, মূর্ধন্য ন বাদ দেওয়া হয়েছে, অন্তস্থ জ কে বাদ দেওয়া হয়েছে। তাহলে 3, 4, 5, 6, 7, 8, আরেকটা কোনটা বাদ যাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ও এই যে আরেকটা আমাদের হচ্ছে মূর্ধন্য স। মোটামুটি এই যে নীল কালিগুলা যেগুলা সেইগুলাকে আমরা বাদ দিছি, আর সবুজ কালি যেগুলা সেগুলাকে আমরা রাখছি। এখন কথা হচ্ছে এই যে নীল কালির যারা ছিল এদেরকে আমরা কেন বাদ দিলাম। বাদ দেওয়ার পেছনে কারণটা হচ্ছে, তোমরা যদি একটু উচ্চারণের দিকে খেয়াল করো, এই ইয় যেইটা, ইয়ের উচ্চারণ মোটামুটি 3 রকমের হয়। এক উচ্চারণ হচ্ছে ই অ, এক উচ্চারণ হচ্ছে দন্ত নয়ের মতো উচ্চারিত হয়, এক উচ্চারণ হচ্ছে হর্ষযুক্ত গ, তারপরে হচ্ছে গয় চন্দ্রবিন্দু, এরকম উচ্চারণ হয়। এতগুলো উচ্চারণ কই কই, কিংবা হচ্ছে মিয়া সাহেব বলে আমরা হচ্ছে ডাকতাম মানুষজনকে, তাই না? এই যে মিয় অথবা